হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা WWE যত ওয়ার্ল্ডের সুপারস্টার আছে তার মধ্যে একজন বড় সুপারস্টার আন্দ্রে দ্য জায়ান্ট সম্পর্কে কথা বলার চেষ্টা করব। যারা মূলত ২০০০ সালের আগে রেসলিং নিয়ে একটু জানাশোনা আছে বা যাদের এত আগে রেসলিংগুলো দেখার সৌভাগ্য হয়েছে তারা এই রেসলারকে অনেক ভালোভাবে চিনবেন বলে আশা করি আমি। এবং আজকের এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার একজন সাবস্ক্রাইবার তিনি মূলত এই ভিডিওটা করার জন্য অনুরোধ করেছিলেন আন্দ্রে দ্য জায়ান্টের লাইফ অ্যান্ড ক্যারিয়ার নিয়ে। তো আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো একদম মূল ভিডিওতে। তো তিনি জন্মগ্রহণ করেন ফ্রান্সে এবং তার ছোটবেলা থেকে এই যে সাইজ, তার যে বডি শেপ এইটা অন্যান্য বাচ্চাদের তুলনায় অনেক বেশি ছিল। বিশেষ করে ১২ বছর বয়সে তিনি ৬ ফুটেরও বেশি উচ্চতার লম্বার একজন মানুষ হয়ে গিয়েছিলেন এবং তার যে বডি মাসল ছিল সেগুলো অনেকটা বেড়ে গিয়েছিল। এগুলো হওয়ার পিছনে কারণটা হচ্ছে তার যে বোন মানে হাড়, এই হাড়গুলো অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল আরকি। তো তিনি এভাবেই মূলত তার ছোটবেলাটা পার করেন। তিনি ছোটকালে বা হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তিনি সকার বা ফুটবলের সাথে জড়িত ছিলেন এবং পরবর্তীতে তিনি রিয়ালাইজ করতে পারলেন যে তার যে শরীরটা তিনি এটাকে অ্যাসেট হিসেবে কিভাবে ব্যবহার করতে পারেন। তো তিনি যেটা চিন্তা করলেন রেসলিং বা প্রো রেসলিং এ যুক্ত হওয়ার জন্য চেষ্টা করলেন এবং ওই সময় বিশেষ করে ইউরোপ, আমেরিকাতে রেসলিং এর একটু সুযোগ ছিল আমাদের এশিয়ার কথা বাদ দিয়ে আরকি। তো সেই সুযোগে তিনি সদ্ব্যবহার করলেন। তিনি ফ্রান্সে হচ্ছে রেসলিং শুরু করেন। সেখানে তিনি হচ্ছেন আন্দ্রে ফেরে এই নামে হচ্ছে রেসলিং শুরু করেন। তো তিনি রেসলিং এ যাওয়ার পরে অডিয়েন্সের মধ্যে তিনি একটা ইউনিকনেস তৈরি করতে সক্ষম হন। কারণ এত বড় একজন রেসলার, বড় বলতে বিশাল সাইজের একজন রেসলার। তো তিনি তার পরবর্তীতে একটা ভালো ডিসিশন নেন। তিনি ফ্রান্স থেকে কানাডায় চলে আসলেন। নর্থ আমেরিকান যে কান্ট্রি গুলোর মধ্যে কানাডা অন্যতম। তো সেখানে তিনি হচ্ছে রেসলিং করা শুরু করেন। তো সেখান থেকে তিনি মূলত বিশ্বে একটু বেশি পরিচিত হন, স্পেশালি আমেরিকানদের কাছে। তো আমেরিকানদের সাথে পরিচিত হওয়ার পরে তিনি ১৯৭৩ সালে আমেরিকায় চলে আসেন। WWF এই কোম্পানিতে জয়েন করেন। তো এটা হচ্ছে WWE এর আগের যে কোম্পানি, মানে আগেই নামে ছিল ওয়ার্ল্ড ওয়াইড রেসলিং ফেডারেশন আরকি। তো তিনি এখানে জয়েন করার পর অনেক ভালো রিঅ্যাকশন পান ফ্যানদের থেকে। স্পেশালি তখনকার যে WWE যে মালিক ভিন্স ম্যাকম্যান, তিনি তাকে অনেকটা বেশি পছন্দ করতেন আরকি। পছন্দ করার কারণ ছিল তিনি ডাব্লিউডাব্লিউতে অন্যরকম একটা অ্যাচিভমেন্ট করে আনতে পেরেছিলেন। অডিয়েন্সরা তার জন্য বেশি আসতো, অনেক বেশি ভিউ হতো আরকি। তার ম্যাচ দেখার জন্য অনেকেই ইন্টারেস্টেড ছিল আরকি যে তিনি কিভাবে ম্যাচ করেন, কিভাবে তার অপোনেন্টকে ধোলাই দেন আরকি। তো এগুলোর জন্য অনেক বেশি তিনি চিয়ার্স পাচ্ছিলেন দর্শকদের মধ্য থেকে আরকি। তো এভাবে তিনি তার ডাব্লিউডাব্লিউ শুরু করতে থাকেন। তো ১ম দিকে বা কয়েক বছর তিনি একদম আনবিটেবল ছিলেন। মানে তাকে হারানো সম্ভব ছিল না আরকি। এবং ডাব্লিউডাব্লিউ এমন কোন অপোনেন্ট পাচ্ছিল না যে যাকে দিয়ে এরকম একজন বড় বা জাইগান্টিক একজন রেসলারকে হারানো যায়। বিশেষ করে একটা জিনিস চিন্তা করেন যে অনেক বড় একজন রেসলার আসলো, যাকে দেখতে অনেকটা শক্তিশালী। ডাব্লিউডাব্লিউ তাকে অনেকটা শক্তিশালী হিসাবে প্রেজেন্স করলো অডিয়েন্সের সামনে এবং বোঝালো যে সে অনেক শক্তিশালী, তাকে হারানো সম্ভব না। তো এই রেসলারকে কিন্তু ডাব্লিউডাব্লিউ খুব সহজে হারাতে পারে না। মানে তাকে দিয়ে কোনো ম্যাচ লস করানো বা হারানো সম্ভব না। তো কি করলো তখনকার যে ডাব্লিউডাব্লিউ সুপারস্টার যিনি গড়ে উঠছিলেন হাল্ক হোগান, তো তাকে দিয়ে মূলত আন্দ্রে দ্য জায়ান্টকে হারানো হলো আরকি। স্পেশালি এখানে যেটা হয়েছিল আমরা আগেও একটা ভিডিওতে বলেছি যে সকল রেসলার লিজেন্ডারি ক্যারেক্টারে চলে যায় অনেক বেশি সময় ডাব্লিউডাব্লিউ থাকে। তো তারা ফোকাস দেয় হচ্ছে যারা ইয়ং রেসলার আছে, যাদের মধ্যে অনেক ভালো পটেনশিয়াল আছে কোম্পানিকে ভালো কিছু দেয়ার জন্য। তো তারা তাদেরকে উপরে উঠানোর জন্য, তাদেরকে প্রমোট করার জন্য মূলত তাদের সাথে ম্যাচ খেলে, তাদেরকে ম্যাচটা জিতিয়ে দেয় বা তাদেরকে হিরো হিসাবে হচ্ছে প্রতীয়মান করে। তো সেইভাবে আন্দ্রে দ্য জায়ান্ট এখানে হিল ক্যারেক্টার প্লে করেন এবং হাল্ক হোগানকে তিনি জিতিয়ে দেন আরকি। তো তার অ্যাচিভমেন্টের মধ্যে তিনি একবার WWE চ্যাম্পিয়ন হয়েছিলেন, যদিও সেটা বেশি দিনের জন্য ছিল না এবং তিনি হচ্ছেন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। তার একজন ট্যাগ টিম মেম্বারও ছিল। তো সেখানেও তিনি হচ্ছে ভালো ছিলেন আরকি। তবে তার একটা দুর্বলতা ছিল, সেটা হচ্ছে তিনি বেশি পরিমাণ পানিশমেন্ট নিতে পারতেন না। মানে রেসলিং এ যে একটা রেসলার আরেকটা রেসলারকে ধোলাই দিবে অনেকক্ষণ সময় পর্যন্ত, ওইটা তিনি নিতে পারতেন না আরকি। এজন্য তিনি অল্প মুভ ব্যবহার করতেন এবং তাকে দিয়ে এমন কোনো রিস্কি কোনো মুভ দেওয়া বা তাকে এমন কোনো সিচুয়েশনে ফেলানো যায়, এরকম কিছু ডাব্লিউডাব্লিউ কখনো করে নাই আরকি। তো এরকম তিনি ট্যাগ টিমেও দেখা গেছে যে তাদের টিমমেট ছিল, সে তাকে সাপোর্ট দিত বা তাকে কম সময়ে রিং এর মধ্যে আনতো। এরকম কিছু একটা করে তিনি ডাব্লিউডাব্লিউ তে অনেক ভালো সময় একটা পার করতেছিলেন আরকি।
দ্য জায়ান্ট ১৯৯১ সালে তার রেসলিং ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন জাপানে এবং তার আগে তিনি ডাব্লিউডাব্লিউ থেকে লিভ নেন। তো লিভ নেওয়ার পরবর্তীতেও তিনি মাঝে, মাঝে ডাব্লিউডাব্লিউতে আসতেন, স্পেশালি যখন তাকে প্রয়োজন হয়তো কোনো একটা স্টোরিতে নতুন কোনো মোড় দেওয়ার জন্য বা একটা সারপ্রাইজ দেওয়ার জন্য দর্শকদের মাঝে, তখন তিনি আসতেন। তবে তিনি শেষ বয়সে অনেক বেশি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, হেলথ স্ট্রাগল এর মধ্যে ছিলেন। স্পেশালি তার যে হাড়ের যে গ্রোথ গুলো হচ্ছিল ওইটা অস্বাভাবিক হয়ে গিয়েছিল এবং তিনি শেষ বয়সে এসেও এটাকে অনেকটা অসুবিধার মধ্যে পড়ে গিয়েছিলেন আরকি। তবে তিনি তার বাস্তব জীবনেও অনেক দয়ালু এবং একজন সৎ মানুষ ছিলেন, যাকে বলা হয় কাইন্ড হার্টেড ম্যান আরকি। এবং তার জীবন থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে আপনার যেটা আছে যদি কোনো ইউনিকনেস থাকে আপনার, তাহলে সেটাকে আপনি সম্বল করে বা সেটাকে আপনি শক্তিশালী কোনো অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন। দেখুন আন্দ্রে দ্য জায়ান্ট অনেক অস্বাভাবিকভাবে একজন বড় মানুষ ছিলেন, বড় একজন ফিজিকের অধিকারী ছিলেন। তো এটাকে তিনি একটা ভালোভাবে ব্যবহার করেছেন আরকি। ঠিক এভাবে আমরা আমাদের কোনো ইউনিকনেস থাকলে, কোনো আমাদের ভালো গুণ থাকলে এটাকে আমরা নিজেদের কাজে ব্যবহার করতে পারি। স্পেশালি আমাদের নিজেদের জন্য, সমাজের জন্য বা দেশের জন্য ব্যবহার করতে পারি আরকি। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।